রাজধানীর চারপাশে নদী তীর রক্ষায় জোর দেয়া হলেও দূষণ বন্ধে নেই উদ্যোগ। প্রায় 450 ড্রেনেজ আর সুয়ারেজ লাইনে দূষিত হচ্ছে পানি। লঞ্চের যত ময়লা আছে সব নদীতে ফেলায়। আমরা এই পানি দিয়ে গোসল করতে পারতেছি না, আবার এই পানিতে আমার চোখের সমস্যা। একটা সুস্থ মানুষ যদি আপনি এদিক দিয়ে চলাফেরা যদি করে, তারপর মানুষটা অসুস্থ হয়ে যাবে। সিটি কর্পোরেশন ও ওয়াসার সমন্বয়ে চলছে ইটিপি বসানোর কাজ। খালগুলা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে এগুলোকে সংস্কার করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবর্জনা পরিষ্কার করা, সেই জন্য আমরা কতগুলো ক্লিনিং ভ্যাসেল কেনার জন্য আমরা ইতিমধ্যেই একটা প্রকল্প গ্রহণ করেছি। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাভাবিক হতে শুরু করেছে নোয়াখালীর বসুরহাট। মোড়ে মোড়ে সতর্ক পুলিশ। রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হওয়ার আহ্বান। ভ্যাট ফাঁকি বন্ধে জুনের মধ্যে 10,000 ইএফটি মেশিন দেওয়ার কথা থাকলেও বিতরণ হয়েছে মাত্র 2,000। গ্রাহক ভোগান্তির কথা বলে সাড়া দিচ্ছেন ব্যবসায়ীরা। এবং বিভিন্ন দেশে গণহারে টিকা দেওয়ার পরও থেমে নেই করোনা সংক্রমণ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রাজিলে প্রতিদিন মারা যাচ্ছে 2,000 মানুষ। উচ্ছেদ অভিযানের পর ঢাকার চারপাশে এখন চলছে নদী তীর রক্ষার কাজ। তবে নদী দূষণমুক্ত করতে এখনও কোনো কার্যকর উদ্যোগ নেই সরকারের। এতে দিন দিন নদী পাড়ের মানুষের জীবন বিষিয়ে উঠছে। নদী দূষণমুক্ত করতে ইটিপি বসানোর কথা বলছে এলজিআরজি মন্ত্রী। আর নৌ প্রতিমন্ত্রী বলছেন নদীর তলদেশ থেকে ময়লা আবর্জনা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। মোহাম্মদ শাহিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। নিশ্চিতভাবেই ঢাকার চারপাশের নদী তীর রক্ষা প্রকল্পের কাজ বেশ জোরে সোরে এগিয়ে চলছে, যার মাধ্যমে 2023 সাল নাগাদ ঢাকা ও নারায়ণগঞ্জের চারপাশের যে নদী অর্থাৎ বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী, এই নদীগুলো পুরোপুরি দখলমুক্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রশ্ন হলো এই নদীগুলোর পানি কতটা ব্যবহার উপযোগী কিংবা দূষণমুক্ত কিংবা স্বাস্থ্যসম্মত। উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় ঢাকার চারপাশের নদীর পানিতে মিশে আছে শিল্পবর্জ্য, পয়বর্জ্য, অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন সহ অসংখ্য উচ্চমাত্রার ক্ষতিকর পদার্থ। তথ্য বলছে ঢাকার চারপাশের নদীতে প্রতিদিন সুয়ারেজ লাইন ও খাল দিয়ে পয়বর্জ্য পড়ছে প্রায় 1.16 মিলিয়ন কিউবিক মিটার, আর প্রায় 2,60,000 কিউবিক মিটার কঠিন বর্জ্য পড়ছে প্রকৃতির এই জীবন্ত সত্তা নদীতে। সব মিলিয়ে প্রায় 450 ড্রেনেজ আর সুয়ারেজ লাইন দিয়ে চলছে রাজধানীর চারপাশের নদীকে মেরে ফেলার নির্মম যজ্ঞ। একটা সুস্থ মানুষ যদি আপনি এদিক দিয়ে চলাফেরা যদি করে, তারপর মানুষটা অসুস্থ হয়ে যাবে। বর্ষার মৌসুমে একটু পরিষ্কার থাকে, এছাড়া সারা বছরেই বন্যাকাল এরকম দুর্গন্ধ। তারা বলছেন নৌপথে চলা লাখো নৌযানের সব আবর্জনা ও যাত্রীদের মলমূত্র সরাসরি গিয়ে মিশছে নদীর পানিতে, যাতে চর্মরোগ, টাইফয়েড, জন্ডিস বা হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছেন তারা। লঞ্চের যত ময়লা আছে সব নদীতে ফেলায়। আমরা এই পানি দিয়ে গোসল করতে পারতেছি না, আবার এই পানিতে আমার চোখের সমস্যা হয়। টঙ্গীবাজারের ময়লার জন্য পানিটা আরও বেশি ময়লা হয়ে যায়, কারণ এখানে সব বাজারের ময়লা এখানে ফেলা হয়। ইটিপি ব্যবস্থা ছাড়া নতুন কোনো লঞ্চ চলাচলে অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানালেন বিএডব্লিউটি এর চেয়ারম্যান। আর স্থানীয় সরকার মন্ত্রী বলছেন সিটি কর্পোরেশন ও ওয়াসা সমন্বয় করে ঢাকার চারপাশে ইটিপি বসাচ্ছে। ইতিমধ্যে খালগুলা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে এগুলোকে সংস্কার করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সকল সুয়ারেজগুলোই আমাদের সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাব। ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাড়া এখন থেকে আর কোনো জাহাজ তৈরি হবে না। মাস্টার প্ল্যানে একটা বড় অংশ আছে যেটা হলো দূষণ রোধে, ক্র্যাশ প্রোগ্রাম, এরপরে 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি কিভাবে আমরা কাজ করব। এছাড়া নদীর তলদেশের বর্জ্য উত্তোলন করতে জাপান ও কোরিয়া থেকে জাহাজ আনার কাজ চলমান বলে জানালেন নৌ প্রতিমন্ত্রী। আবর্জনা পরিষ্কার করা, সেই জন্য আমরা কতগুলো ক্লিনিং ভ্যাসেল কেনার জন্য আমরা ইতিমধ্যেই একটা প্রকল্প গ্রহণ করেছি। কোরিয়াও একটা আগ্রহ প্রকাশ করেছে, যেটা আমরা ইআরডির কাছে প্রেরণ করেছি। ইআরডি সেটাকে যদি দেখে, যাচাই বাছাই করে, এখানে বিভিন্ন ধরনের ক্লিনিং ভ্যাসেল আছে। পানি দূষণ মুক্ত করে ব্যবহার উপযোগী করতে না পারলে গত 3 বছর ধরে চলা ঢাকার চারপাশের নদী তীর রক্ষার কাজ অর্থহীন হয়ে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কখনো গহীন অরণ্য, ঝর্ণাধারা, আবার কখনো মুষলধারে বৃষ্টি। আলো আর পানির অন্য এক জগৎ।
টোকিওর টিকটক টিম ল্যাব রিকানেক্ট মিউজিয়াম নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরু উদ্দিন চৌধুরী নয়নকে। এই আসনে অর্থ পাচার মামলায় কুয়েতে কারাবন্দী শহীদ ইসলাম পাপুল সংসদ সদস্য ছিলেন। শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয় দল। এছাড়া ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনে 11টি পৌরসভা ও প্রথম দফায় 371 ইউনিয়ন পরিষদ নির্বাচনেও 250 জনকে আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে প্রার্থী চূড়ান্ত করা হয়। গত 3রা মার্চ নির্বাচন কমিশন লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন, 11টি পৌরসভা ও 371টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। নোয়াখালীর বসুরহাটে রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, তবে মোড়ে মোড়ে সতর্কতা হিসেবে টহল দিচ্ছে পুলিশ। সচল হতে শুরু করেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। স্থানীয়রা বলছেন, শান্তিপূর্ণ এই পরিবেশ বজায় রাখতে দরকার রাজনৈতিক সদিচ্ছা। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। সাম্প্রতিক সহিংস ঘটনার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র বসুরহাট বাজার। ছোট বড় মিলে ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে প্রায় 6000। নির্ভয়ে খুলছে দোকানপাট, বাড়ছে ক্রেতার সংখ্যাও। পরিবহন শ্রমিকদের মাঝেও ফিরেছে কর্মচাঞ্চল্য। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ ও র্যাব। প্রশাসন, পুলিশ সবকিছু থাকার কারণে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করছে। আমরা চাই আরো শান্তি হোক, সুন্দর চলক, বাজারে মানুষজন উঠক, আমরা শান্তি মতো করতে পারি। বেচা কিনে মোটামুটি মানুষ এখন বিকেলবেলা একটু কম আসে আর সকালবেলা যা মানুষ বাজার কিনে বেচা কিনে হয়। মাঝখানে খুব খারাপ ছিল আর এখন একটু ভালো আছে, পরিস্থিতি শান্ত এখন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ী সমাজ সহ সাধারণ মানুষ। যদি আর কোনো ঘটনা না ঘটে, আশা করি আমাদের বসুরহাট বাজারের পরিবেশ আগের চেয়ে ভালো হবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে। ব্যবসায়ীদের হয়রানি ও ভ্যাট ফাঁকি বন্ধে আগামী জুনের মধ্যে বিনামূল্যে 10,000 প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি দেওয়ার লক্ষ্য এনবিআরের। অথচ গত আগস্ট থেকে মার্চ পর্যন্ত 7 মাসে এই মেশিন নিয়েছে মাত্র 2700টি প্রতিষ্ঠান। গ্রাহক ভোগান্তি ও ব্যবসায় অসম প্রতিযোগিতার কথা বলে ব্যবসায়ীরা ব্যবহারে তেমন সাড়া দিচ্ছেন না। এনবিআর বলছে, প্রাথমিক পর্যায়ের সমস্যাগুলো সমাধান করা হয়েছে। হাজিরা শিউলির রিপোর্ট। বড় বড় সুপার শপ, অভিজাত রেস্তোরাঁ, শপিং মল সহ বিভিন্ন খাতে কেনাকাটায় 5% হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হয় ক্রেতাদের। এই সম্পর্কে ধারণা না থাকায় ভ্যাট আদায়ে অনেক সময় ক্রেতা বিক্রেতার মধ্যে বিবাদ বাধে। আবার পণ্য বিক্রির প্রকৃত তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দেওয়া এবং অযৌক্তিকভাবে ব্যবসায়ীদের হয়রানির পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এই সংকট থেকে বের হতে গেল বছরের 25শে আগস্ট ওয়েব বেসড ইএফডি মেশিন দেওয়া শুরু করে এনবিআর। ব্যবহারকারীদের অভিযোগ, ইএফডি সিস্টেমে পণ্য বিক্রির ইনভয়েস বা মূসক চালান দিতে বিলম্ব এবং বিক্রয় করা পণ্য পরিবর্তনের অপশন না থাকায় গ্রাহকদের তোপের মুখে পড়তে হয়। একটা বিল যদি 3-4 মিনিট পরে বের হয়, আমার কিন্তু প্রচুর রাশ থাকে, তখন বলে আমাকে হাতেই দিয়ে দেন, আমার লাগবে না। কাস্টমারের কথা শুনতে আমাদের যত টাকা কেন, আমরা তো প্রাইস বাড়াইনি, আর আমাদের প্রাইস যেটা আছে যার সাথে একটু ব্যাটটা ইনক্লুড করেছে। এক্সচেঞ্জ সুবিধাটা নেই আর কি। একটা প্রোডাক্ট একজন দিয়ে গেল আর আপনি অন্য একটা প্রোডাক্ট নেবেন, ওইটা ওয়েবসাইটে নেই। যদিও এনবিআর এর কর্মকর্তারা বলছেন, প্রাথমিক পর্যায়ের সমস্যাগুলো সমাধান করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এসডিসিতে কিছু সমস্যা থাকলেও সেটা আমরা কাটিয়ে উঠেছি, যাতে একটু সময় বেশি লাগতো। এটা ইন্টারনেট সমস্যাও একটা বিষয় ছিল, সেটাও আমরা ভেন্ডরকে বলেছি চালান জেনারেট করতে সময় কম লাগে, সেটা ব্যবস্থা করা, যাতে করে এই চালান ব্যবহারকারী চালান ইস্যু করেন এবং ক্রেতারা চালান গ্রহণ করেন। সেজন্য আমরা প্রণোদনামূলক কিছু ব্যবস্থা নিয়েছি। আমরা ক্রেতাদের যে চালান, সেই চালানের ভিত্তিতে আমরা একটা লটারির ব্যবস্থা করেছি। 24টি খাতে ইএফডি বা এসডিসি বাধ্যতামূলক করেছে এনবিআর। এই যন্ত্রটি সরাসরি এনবিআর এর সার্ভারের সঙ্গে যুক্ত থাকায় তথ্য গোপনের সুযোগ নেই। তেমনি ক্রেতারা মোবাইল অ্যাপে কিউআর কোডের মাধ্যমে প্রদত্ত ভ্যাটের বিস্তারিত তথ্য জানতে পারেন। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতে হঠাৎ করেই আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। শনিবার একদিনে শনাক্ত হয়েছেন 25,000-এর বেশি। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে মহারাষ্ট্রে। অন্যদিকে ব্রাজিলে টিকা কর্মসূচি শুরু হলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। এদিকে একই পরিস্থিতি যুক্তরাষ্ট্রেও।
গেল বছরের শেষ দিকে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও নতুন বছরের প্রথম 3 মাস না যেতেই আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। কোথাও দ্বিতীয়, আবার কোথাও তৃতীয় বা চতুর্থ ঢেউয়ে নিয়ন্ত্রণহীন করোনার লাগাম। ভারতে শনিবার একদিনে শনাক্ত হয়েছেন 25,000-এর বেশি। এর আগে শুক্রবার একদিনে শনাক্ত হন 27,500-র উপরে। এ পর্যন্ত এবছর এখন পর্যন্ত যা সর্বোচ্চ। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে নতুন করে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও সংক্রমণ বেড়েছে নাগপুরেও। করোনার লাগাম যেন কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। শনিবার দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই শুরু হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কর্মসূচি। এদিন দেশটিতে শনাক্ত হয়েছেন 70,000-এর বেশি। তবে যে তথ্যটি আরও ভয়াবহ তা হলো দেশটিতে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন 2,000-এর বেশি মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যা করার এখনই করতে হবে, নয়তো স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নয়তো পরিস্থিতি সরকারের পক্ষে সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। তিনটি টিকার গণহারে প্রয়োগ সত্ত্বেও যুক্তরাষ্ট্রে থামানো যাচ্ছে না করোনা ঢেউ। দেশটিতে প্রতিদিন গড়ে শনাক্ত হচ্ছেন 60,000-এর বেশি মানুষ। 90 বছর বয়সেও নিজের পেনশনের টাকা দিয়ে বরিশালে মানুষের জন্য কাজ করছেন লুসি হেলেন ফ্রান্সিস হোল্ট, যিনি লুসি হোল্ট নামেই বেশি পরিচিত। 71-এ মুক্তিযুদ্ধের সময় নিজ দেশ ব্রিটেনে ফিরে না গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন বাংলাদেশে। তারই স্বীকৃতিস্বরূপ সরকার নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের রিপোর্ট। মানব সেবার ব্রত নিয়ে 1960 সালে চার্চ অফ ইংল্যান্ড থেকে দেশে আসেন লুসি হল্ট। যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশনে। স্বাধীনতা যুদ্ধের সময় দেশে না ফিরে কাজ করেন যশোরের একটি হাসপাতালে। এরপর কেটে গেছে দীর্ঘ 60 বছর। এ সময়টাতে শিক্ষা, নারী ও শিশু উন্নয়নে বিভিন্ন শহরে কাজ করেন। পরে আবারও ফেরেন বরিশাল অক্সফোর্ড মিশনে। এক যুগেরও বেশি সময় তিনি এখানে আছেন। জীবনের শেষ সময় পেনশনের টাকা দিয়ে মানব সেবায় নিয়োজিত রেখেছেন নিজেকে। মাটি মানুষকে ভালোবেসে মৃত্যু পর্যন্ত থাকতে চান এদেশেই। প্রথমে আমি টিচার, স্কুলে আমাকে দেওয়া হয়েছে। তারপর যখন যুদ্ধ হলো আমি হসপিটালে কাজ করেছি আয়া হিসাবে। যুদ্ধের পরে আমি নানা রকম সামাজিক কাজ করেছি। এই দেশ আমি ভালোবাসি, এই দেশের মানুষ আমি ভালোবাসি, আর আমি আশা করি যে আমার মৃত্যু এই দেশে হবে আর আমার লাশ এই দেশে কবরস্থানে দেওয়া হবে। বাংলাদেশও আপন করে নিয়েছে তাকে। সম্প্রতি নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। অনেক বছর অপেক্ষা করেছি আর আশা করছিলাম যে আমি নাগরিক হব। বাংলাদেশ সরকার আমাকে নাগরিকত্ব দিয়েছেন আর এনআইডি দিয়েছেন আর আমি খুব খুশি। অপরদিকে লুসি হল্টের জন্য সম্ভব সবকিছু করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। ওনার চিকিৎসার যাবতীয় দায়িত্ব আমরা নেব, কারণ আমরা ওনার কাছে ঋণী, এই জাতি ওনার কাছে ঋণী। অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি রয়েছে প্রত্যেকটি সুযোগ সুবিধা আমরা লুসি হল্টের জন্য আমরা সমর্পণ করব। প্রধানমন্ত্রী 2018 সালের 31শে মার্চ লুসি হল্টকে নাগরিকত্ব প্রদান করেন। গত 8 মার্চ নারী দিবসের অনুষ্ঠানে তাকে জাতীয় পরিচয়পত্র ও সম্মাননা দেয়া হয়। 1930 সালের 16 ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন লুসি হল্ট। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। কখনো গহীন অরণ্য, ঝর্ণাধারা, আবার কখনো মুষলধারে বৃষ্টি আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। আবার যেতে পারেন ফুল ও প্রজাপতির রাজ্যেও। জাপানের টোকিওতে টিকটক টিম ল্যাব রিকানেক্ট নামে এমনই এক মিউজিয়াম তৈরি করা হয়েছে, যেখানে আলোকছটা আর পানির মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। একটা স্টিম বাথ নেওয়ার পর দেখলেন আপনার চারপাশে ফুলের ছড়াছড়ি, শত শত পাপড়ি থেকে যেন ফুল ফুটে উঠছে চোখের সামনে। আবার হাত বাড়াতেই দেখলেন হাজারো প্রজাপতির ওড়াউড়ি। কেমন অনুভূতি হবে আপনার? জাপানের রাজধানী টোকিওতে টিকটক টিম ল্যাব রিকানেক্ট নামের মিউজিয়ামে রয়েছে এমনই সুযোগ, যেখানে আয়েশি কায়দায় বিলাসবহুল উপায়ে মানসিক অবসাদ দূর করার সুযোগ রয়েছে। আয়েশি কায়দায় দর্শনার্থীদের বিষণ্ণতা দূর করতেই আমাদের এই উদ্যোগ। এখানে আমরা মূলত আর্ট ও স্টিম বাথের সমন্বয়ে এক বিশেষ সেবার ব্যবস্থা করেছি। আলোকছটা আর পানির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভিন্ন এক জগৎ। ইঞ্জিনিয়ার, শিল্পী আর স্থপতির সমন্বিত প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে এই ল্যাব। প্রথমে
আপনাকে স্টিম বাথ নিতে হবে। এরপর যখন আলোকছটা আর পানির মাধ্যমে সাজিয়ে তোলা মনোমুগ্ধকর পরিবেশে প্রবেশ করবেন, ক্লান্তি দূর হয়ে যাবে। আগামী 22শে মার্চ উদ্বোধন করা হবে এই মিউজিয়ামটি। খোলা থাকবে আগস্ট পর্যন্ত। মাত্র 3,500 থেকে 4,000 টাকার মধ্যেই উপভোগ করা যাবে এই আয়োজন। অংশ নিতে পারবেন যে কেউ। এ ধরনের স্টিম বাথের মাধ্যমে মানসিক অবসাদ দূর করার প্রক্রিয়াকে থেরাপির সঙ্গে তুলনা করছেন বিশেষজ্ঞরা। শরীর ও মনের পাশাপাশি এটি মানব ইন্দ্রিয়ের বিভিন্ন দিক ত্বরান্বিত করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর চারপাশে নদী তীর রক্ষায় জোর দেওয়া হলেও দূষণ বন্ধে নেই উদ্যোগ। প্রায় 450 ড্রেনেজ আর সুয়ারেজ লাইনে দূষিত হচ্ছে পানি। ইটিপি বসানোর পরিকল্পনা। এবং বিভিন্ন দেশে গণহারে টিকা দেওয়ার পরও থেমে নেই করোনা সংক্রমণ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রাজিলে প্রতিদিন মারা যাচ্ছে 2,000 মানুষ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।